জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করেই বলছিলাম যে 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একটা নতুন বাংলাদেশ আমরা পেলাম, আর এই বাংলাদেশ ঘিরে জনগণের যে আকাঙ্ক্ষা বা যে প্রত্যাশা আমরা দেখছি সেটা কি আকাশচুম্বী? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক সর্দার ফরিদ, আমার খুব পছন্দের মানুষ। তো নিশ্চয়ই আকাঙ্ক্ষার বিষয়টা, আপনার যে আকাঙ্ক্ষা আমার আকাঙ্ক্ষা সম্ভবত কাছাকাছি হবে, খুব দূরত্ব থাকবে না। সহ আলোচক সর্দার ফরিদের আকাঙ্ক্ষা সম্ভবত কাছাকাছি হবে, তফাৎ খুব থাকবে না। সেই ক্ষেত্রে হয়তো রকম ফের নিয়ে কোনটা আগে কোনটা পরে ক্রাইটেরিয়া ঠিক করা নিয়ে হয়তো বা একটু গোলমাল হবে। তো সংস্কার যদি প্রশ্ন আনেন আপনি, এখন কোনটা আগে সংস্কার চান, আগে কোনটা, দ্বিতীয় কোনটা, তৃতীয় কোনটা, এই নিয়ে হয়তো একটা কনক্রিট সিদ্ধান্তে যাওয়া যাবে না। আর মনে রাখতে হবে, আমরা যে আগামীর বাংলাদেশ চাই, যেটা আপনার শিরোনামেও আছে, অর্থ কিন্তু ব্যাপক। অর্থাৎ আমরা বর্তমান বাংলাদেশ চাই না, অথবা বিগত, পরিষ্কার করে বললে 15 বছরের যে বাংলাদেশ, ওই বাংলাদেশ চাই না। তাহলে কি বাংলাদেশ চাই? একটা পরিচ্ছন্ন বাংলাদেশ, অর্থাৎ আগামীর বাংলাদেশ। সেই ক্ষেত্রে অবশ্যই 15 বছরের যন্ত্রণা একদিনে বা 2-4 দিনে, বা যেটাকে আপনি বলছেন রাতারাতি, মোটেই সেটা কিউর করা সম্ভব না। প্রথমত যদি আমি একজন অভিভাবক হিসাবে চিন্তা করি নিজেকে, তাহলে ওই ক্ষেত্রে আমার সামনে 1 নম্বরে আসবে শিক্ষা সংস্কার। আবার যদি শুধু নিজেকে একেবারেই একজন সাধারণ সাদামাটা মানুষ হিসাবে অবস্থানে বিবেচনা করি, সেই ক্ষেত্রে আমার সামনে 1 নম্বরে আসবে বাজারের পরিস্থিতি। কারণ আমার আগে খাওয়া লাগবে, তারপরে বাঁচা লাগবে, তারপরে পড়াশোনা করা লাগবে। অর্থাৎ আর সব চাহিদাগুলো চাই দিয়ে দাও, দিতে হবে দিয়ে দাও, কার কাছে এগুলো? পতিত যে সরকারটি তার কাছে নয়, অথবা আগামীতে যে সরকারটি আসবে তার কাছেও নয়, বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে। এই চাই লিস্টটা কিন্তু অনেক লম্বা, এবং আমরা রীতিমতো কিন্তু দাবি জানানোর হিড়িক পড়ে গেছে। একটা রীতিমতো দাবিনামা কার্যে কয়টা। তো মোটামুটি দাবির এক ধরনের ফেরি চলছে আর কি। বাধ্য হয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হয়েছে, পুলিশকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে যখন তখন চাই করা যাবে না। বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসার সামনে বা তার দপ্তরে ঘোরাঘুরি করা, সেটা একটা জায়গায় আনতে হবে। কারণ এই চাই করতে গিয়ে এরই মধ্যে একটা পার্টি কিন্তু গিয়ে একটা সর্বনাশ করে দিতে মোটামুটি ঘটিয়ে ফেলেছিল। সচিবালয়ে ঘেরাও কর্মসূচিতে তারাও কিন্তু খুব নিরীহ, বঞ্চিত, এই ব্যানারেই কিন্তু তারা গেছে। তো এই চাইতে গিয়ে আসলে তাদের মূল চাওয়া কোনটা ছিল সেটা কিন্তু আমাদের জানতে বেশি সময় লাগেনি। তো আমাদেরকে কে জানিয়েছে? ওখানেও তো আমাদের এক ধরনের আমরা পিছিয়ে আছি। সেটা আগে জেনেছে কে? ছাত্ররা, আন্দোলনকারী ছাত্ররা, যে আনসাররা আসলে চাই বলতে কি চাইতে গেছে, ওখানে তাদের মতলবটা আসলে কি ছিল। ঠিক এর কয়েকদিন আগে যেটা আমরা আগে লিখতাম অথবা শুনতাম যে বিচারিক অভ্যুত্থান বা বিচারিক কু বলে, জুডিশিয়াল কু বলে, সেটাও আমরা কিন্তু জানতে আমাদের সময় লেগেছে। এই ছাত্ররা কিন্তু খুব দ্রুত জেনেছে এবং দ্রুত তারা পদক্ষেপ নিয়েছে। মানে গণ অভ্যুত্থানের পরে আমরা বলতেই পারি তাহলে ষড়যন্ত্র থেমে নেই। অবশ্যই সেটা এই মুহূর্তেও আছে। এখন কে কোন মতলব নিয়ে কোন কথাটা বলেন, কি চাইতে যান, কি পরামর্শ দেন, আমরা খেয়াল করলে দেখি যে প্রত্যেকটার পেছনে এক একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু তারা করছেন। তো এগুলোর থেকে বর্তমান সরকার, তাদের কাজের ভলিউমটা কিন্তু খুব বড়, খুবই বড়। রাজনৈতিক সরকার নয়, নির্বাচিত সরকারও নয়, এক ধরনের বিপ্লবী সরকার বলা যায়। তো এই বিপ্লবী সরকারের ভ্যানগার্ড আবার হচ্ছে কারা? যারা এই অভ্যুত্থানটা ঘটিয়েছে, ছাত্ররা। ছাত্র অভ্যুত্থান বলতে এর মধ্যে কিন্তু আপত্তি আসছে যে ছাত্র জনতার অভ্যুত্থান। আপনি দেখেন নামের মধ্যে কিন্তু একটু চালাকি চাতুরি শুরু হয়ে গেছে। ছাত্ররা এতে কষ্ট পায় তাদের নামটা মুখে না নিলে। আবার সেটা একেবারে গণ অভ্যুত্থান বলে ছাত্রদেরকে বাদ দিয়ে দেওয়া হয়। আবার যদি শুধু ছাত্র আন্দোলন বলেন, এতেও কিন্তু খণ্ডিত হয়ে যায়। কারণ ছাত্রের সাথে 1 বোতল পানি নিয়ে তার মাও এসেছিল, তো তার মা তো ছাত্র নয়। বা ছাত্রের বাবা এসেছিল, পাহারা দিয়েছে ছাত্র ঠিকঠাকভাবে জীবিত আছে কিনা বা সুস্থ আছে কিনা। তো সেক্ষেত্রে শুধু ছাত্র বললে আবার তার বাবাকে বাদ দিয়ে দেওয়া হয়। শেষের দিকে আমরা দেখেছি কিন্তু আন্দোলন সংগ্রামে কিভাবে সাধারণ মানুষ জড়িয়েছে। হ্যাঁ, মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেমেছে। তো যেটাতে আমরা অভ্যস্ত ছিলাম এতগুলো বছর বাংলাদেশের, যে এই ধরনের ডাক দেয় বা আন্দোলনের আহ্বান জানায় বড় সড়ো কোনো দল, পরবর্তীতে 2টা দল এক হয়, 3টে এক হয়। এবার কিন্তু কারা এক করেছে? সবাই এক হয়নি, এক করেছে তারা সবাইকে অবিশ্বাস্যভাবে। সংশয় ছিল, সন্দেহ ছিল যে এরা কদিন টিকবে, কিন্তু এরা কিন্তু বাংলাদেশকে দেখিয়েছে যার উপর ভরসা করে আমরা একটা আগামীর বাংলাদেশ আশা করতে পারি। তো সেই আশাটা কার মাধ্যমে? একেবারে সরাসরি ওই দায়বদ্ধতাটা কিন্তু এখন ডক্টর ইউনূস সরকারের।
প্রচুর দফা ওনার সামনে, কাজের ভলিউমটা খুব মোটা। নির্বাচনের এখন যে আলোচনাটা আসছে এটা তাদের একটা কাজ মাত্র, নির্বাচনই তাদের কাজ এরকম না। কিন্তু এর মধ্যে আপনি খেয়াল করছেন কেউ নির্বাচন চাচ্ছে, নির্বাচন আবার কিভাবে চাচ্ছে সময় দিতেও বলছে, কিন্তু আবার একটু টাইম ফ্রেম চাচ্ছে, একটা ছক চাচ্ছে, রোড ম্যাপের কথা বলা রোড হচ্ছে। ম্যাপের কথা আছে। তো আগে রোডটা ঠিক হোক, এরপরে আপনি ম্যাপের কাজটা করেন। এখানে রোড ম্যাপ কাজ কিন্তু দুইটা, রোড ঠিক করেন এরপরে ম্যাপটা ঠিক করেন। তো আবার আজকেও বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জামাতে ইসলামী থেকে তারা আজও বলেছে তারা নির্বাচনটাকে প্রথম দিকে আনছে না, তারা বলছে সংস্কারের কথা, সময় দেওয়ার কথা।